Welcome to Raj Devi Productions. আমি বা আমরা মানে আমাদের 51বর্তী পরিবারে আমরা 7 ভাই, ভাইপো ভাইজিরা আর 2-3টি ভাগ্নে ভাগ্নিও আছে। মিলেমিশে থাকতাম সবাই। হই হুল্লোড়, পড়াশুনো, গল্পগুজব, খেলাধুলো সবকিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম। সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি, ক্রমে বৃষ্টিটা জাঁকিয়ে এলো। সার্পেন্টাইল লেনের এখানকার চেহারার সঙ্গে 60 বছর আগের চেহারার খুব একটা ফারাক দেখিনি। সার্পেন্ট মানে সাপের মতোই এঁকে বেঁকে ওই গলিপথটা কখন যে কোন দিক থেকে কোন মুখে বেঁকে গিয়েছে, 10 নম্বর বাড়িটার পর 23 নম্বর বাড়িটা যে কোনখানে কোন দিকে, তার হদিশও পাড়ার পাকাপোক্ত বাসিন্দা ছাড়া কেউ দিতে পারবে না। এর উপর এদিকের নেবুতলা, শশীভূষণ দে স্ট্রিটের চেহারা মানেই আম জাম কাঁঠাল আর সুপুরি নারকেল মিলে এক জঙ্গুলে চেহারা। চোর ডাকাতের ভয় যত না, সাপ খোপ পোকামাকড়ের ভয়ে ওই বিস্তীর্ণ এলাকাটা সন্ধ্যের আগে থেকেই কেমন ভয়ে ভয়ে চেহারা নিয়ে ঘাপটি মেরে থাকত। তার মধ্যে ভর সন্ধ্যের অমন বৃষ্টি, কিন্তু মুষলধারে ওই বৃষ্টির মধ্যে তখনও আমাদের গল্পগুজবের শেষ হয়নি। দুম দুম শব্দে সদর দরজায় জোর ধাক্কা, দেয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 8টা বাজল। স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম। আমাদের বাচ্চাকাল থেকেই বড্ড ভূতের ভয়, নড়লাম না। নদা আমাদের মধ্যে বেশ মোটাসোটা জোয়ান জোয়ান চেহারা, তিনি গিয়ে দরজাটা খুলে দিলেন। আমাদের মধ্যে যারা দাদা কাকা বড় সবাই, তারা যে যার ঘরে বিশ্রাম করছিলেন। তারা তখনও জানেন না ওই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়েছেন। এদিকে নদা দরজাটা খুলে দিয়েই দেখলেন তার সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক, তার গায়ের ওয়াটারপ্রুফটা ভিজে গিয়েছে ঠিকই, কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা অমন অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও নেভেনি। এটা কেমন করে সম্ভব হলো? পায়ের জুতো টুতো ভিজে একেবারে জবজবে, মাথায় একটা সাবেগী ধরনের ফেল্ট ক্যাপ। ভদ্রলোক বললেন, তোমার কাকা টাকাকে বলো নিরঞ্জন বাবু এসেছে। ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তার কথায় বোঝা গেল। আমাদের বাবা যে মারা গেছেন নেই, এটা না জানলে নিরঞ্জন বাবু কাকার কথাই বা বলবেন কেন? ভদ্রলোক মানে নিরঞ্জন বাবু বাইরেই দাঁড়িয়ে রইলেন। নদা গিয়ে বড় কাকাকে খবর দিলেন। বড় কাকা বেশ ভিরিক্কি মানুষ, কর্তা কর্তা ভাব, রাশভারী চেহারা, কম কথা বলেন, কিন্তু কথাগুলো সবই দরকারি। তবে নিরঞ্জন বাবু নামটা শুনেই সেই বড় কাকা কিছু ব্যস্ত সমস্ত হয়েই দোতলা থেকে নিচে নেমে এলেন। কি ব্যাপার? আমরা তখন একটা নতুন কিছু ঘটনার জন্য অপেক্ষা করছি, একেবারে চুপচাপ সবাই। বড় কাকা দরজার এপার থেকেই হাত বাড়িয়ে নিরঞ্জন বাবুর হাত ধরলেন, বললেন, আরে নিরঞ্জন দা, তুমি একেবারে ভিজে গেছো, এসো এসো, ভিতরে এসো। বড় কাকার পেছন পেছন তখন বাড়ির বড়রা অনেকে এসে দাঁড়িয়েছেন। কিছু সুস্থ হয়ে বসলেন নিরঞ্জনবাবু। ভিজে জামা প্যান্ট খুললেন, ওয়াটারপ্রুফটা জুতো জোড়াও। আমাদের বাড়ির কারো পাজামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়েছেন এবার। বড় কাকা কাকিদের কৌতূহল মেটাতে আমাদের সবাইয়ের উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গড় গড় করে বলে গেলেন, তোমরা আমাকে দেখে অবাক হয়ে গেছো না? হ্যাঁ, হতভম্ব হওয়ারই কথা, নইলে কোথায় ডেনমার্ক 7 সমুদ্র 13 নদী পার, আর কোথায় এই কলকাতার একটা ইঁদো গলি সার্পেন্টাইন লেন। আকাশ ভাঙা বর্ষা বাদলের মধ্যে ঝিমঝিম করা প্রায় অন্ধকার রাতে কথাগুলো চট করে বলে ফেললেন শেষদা। আসলে শেষদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু, ভীষণ ভূতের ভয় তার। ব্যাপারটার মধ্যে শেষদা ইতিমধ্যেই একটা ভূত ভূত গন্ধ পেয়ে গেছেন বুঝি। কাকিমা আর বড় বৌদির গা ঘেঁষে বসেই কথাগুলো বললেন। শেষদার দিকে কেমন ড্যাব ড্যাব করে বড় বড় চোখ করে চেয়ে দেখলেন বড় কাকা নিরঞ্জন দা। বললেন, হঠাৎই আসতে বাধ্য হলাম। মধ্য কলকাতায় একটা বাড়ি কেনার ইচ্ছে ছিল আমার বরাবরই, কারণ মধ্য কলকাতাটাকেই আমার আসল কলকাতা বলে মনে হয়।
আমার এক এদেশীয় বন্ধু এ ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল। মধ্য কলকাতার শাঁখারি টোলায় নাকি একটা দোতলা বাড়ি অনেক বছর ধরে খালি পড়ে আছে। অনেকগুলো ঘর, কল, বাথরুম, রান্নাঘর, বারান্দা এবং ছাদ, সব মিলে দারুণ পছন্দসই বাড়ি। আমি যদি অবিলম্বে এসে বায়নাপত্তর করি, কেনার ব্যবস্থা করি, ভালো হয়। তা আমি ভাবলাম, চট করে তোমাদের কথা মনে পড়ে গেল। ভাবলাম তোমরা কাছেই থাকবে, ভালোই হবে। তাই তড়ি ঘড়ি পরশুর ফ্লাইটেই চলে এলাম। এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতেন বাড়িওয়ালা ভদ্রলোক। তিনি আমাকে অবাক করে বললেন, হরিহর সামন্ত, আমার ওই বন্ধু ভদ্রলোক 27 জুন ট্রামে কাঁটা পড়েছে এবং মারা গেছে। আমি বিস্মিত হলাম। হরিহরবাবুর লেখা চিঠিতে তারিখটা দেওয়া ছিল 3 জুলাই। বাড়িওয়ালার কথা অনুযায়ী বন্ধু ভদ্রলোক নিজের মৃত্যুর 6 দিন পর চিঠিটা লিখেছেন। এ কেমন করে সম্ভব? গোজামিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা পাক্কা করে নিলাম। অ্যাডভান্স হিসেবে 5,000 টাকাও দিলাম বাড়িওয়ালা ভদ্রলোককে। তারপর মনে হলো তোমাদের পাড়াতে আসাই যখন শুভ সংবাদটা তোমাদের জানিয়ে যাই। আসি করে এমন সময় রওনা দিলাম, মুষলধারে বৃষ্টি। ওহ, কি বৃষ্টি! ভিজে নিয়ে একেবারে জ্যাবে হয়ে গেলাম। ভাগ্যিস পাজামাটা দিল। বড় কাকা কাকিমারা খাওয়ার কথা বললেন। নিরঞ্জনবাবু রাজি হলেন না। বললেন, গৃহপ্রবেশের দিন তোমাদের নিয়ে যাব, এখন যাই। উঠে পড়লেন নিরঞ্জনবাবু। সেজদা বললেন, আপনার কোট প্যান্ট এসব কি করে নেবেন? জুলু জুলু চোখে ভদ্রলোক সেজদার দিকে চেয়ে বললেন, কি বলতে চাও তুমি? আমার ঠিকানা দিয়ে গেলাম। এতগুলো ছেলে আছে, সামান্য পোশাকটাও কালটাল দিয়ে আসতে পারবে না? যেন ভীষণ রেগে গেছেন নিরঞ্জনবাবু। মেজাজি কথাবার্তার জুলুম জুলুম ভাব। আরো অবাক করা ব্যাপার যেটা, সেজদা ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না। গটগট করে চলে গেলেন। বলে গেলেন, শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে, মঙ্গলবার। ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়ার পাট ছেড়ে একে একে যে যার মতো শুয়ে পড়লাম। রাত 10টা বেজে গেছে। আমার ঘুম এলো না, নানা কথা ভাবতে লাগলাম। শাঁখিড়ি টোলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটা দূরে। সেখানেই আজ রাতটা কাটাবেন নিরঞ্জনবাবু। বাড়িটার একটা বদনাম আছে। অনেকে বলে ভুতুড়ে বাড়ি। নিশি রাত্রের 2 প্রহরে কি করছেন কি জানে, কেমন আছেন তাই বা কে জানে। একটা চিৎকার শোনা গেল। এই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল বুঝি। রাত তখন 2টো। বলহরি শব্দটাই কাঁটা দিয়ে উঠল সারা শরীরে। কে জানে এরপর কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একসময় অনেক বেলায় ঘুমটা ভেঙে গেল। উঠেই শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে। কি হলো? শোনা গেল ভোর ভোর রাতে সেই ভিজে কোট প্যান্টগুলো নিতে এসেছিলেন নিরঞ্জনবাবু। সেজদাই দরজা খুলে দিয়েছিলেন। সেজদা বলছেন, ঘুম আসছিল না ভালো, হঠাৎ সদর দরজায় কড়াটা নড়ে উঠল, মনে হলো কেউ এসেছে বুঝি। ভয় ভয় করছিল, তবু কে যেন আমার পা দুটোকে টেনে নিয়ে গেল সদর দরজায়। দরজাটা খুলে দিলাম, চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক নিরঞ্জন বাবু। বড় কাকিমা বললেন, আমাদের কাউকে ডাকলিনে কেন? নদার পালোয়ান পালোয়ান চেহারা, প্রায় উত্তেজিত হয়ে বললে, সেজদার এত ভয়, তার উপর সবটাতেই ওস্তাদি সেজদার। থামিয়ে দিয়ে বড় কাকা বললেন, তারপর কি করলি তুই? সেজদা বললেন, আমাকে বললেন, আমি সকালের প্লেনে রিটেক। আমি ভেতরে যাব, তোদের পাঞ্জাবি পায়জামা রেখে আমার কোট প্যান্ট পরে যাব। আমি সকালের প্লেনেই ডেনমার্ক চলে যাচ্ছি।
আমার আগে ভাগেই যেখানে রাখা ছিল সেই ভিজে কোট প্যান্টটাই সেখানে এসে ওগুলো পরলেন, রেখে গেলেন পাজামা পাঞ্জাবি। আমার দিকে জানি না কেন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি দরজাটা দিয়ে দিলুম। আমরা সবাই অবাক। ছোট কাকিমা বললেন, কি কাণ্ড! এত সব ঘটলো, আমরা কেউ জানলামই না। বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ, আরো গম্ভীর হলেন। কি বুঝলেন, কি ভাবলেন, বললেন নদাকে, তুই আমার সঙ্গে আয়। নদাকে নিয়ে বেরিয়ে গেলেন বড় কাকা। ঘণ্টাখানেক সময় গেল না, ফিরে এলেন দুজনেই। হাঁপাচ্ছিলেন বড় কাকা। বললেন সবাইকে, নিরঞ্জন বাবু ভোর ভোর সময় এখানে আসতে পারেন না। শেষদাকে দেখিয়ে বললেন, ও যা বলল, কি করে বলল বুঝতে পারছি না, কারণ রাত 1টার সময় নিরঞ্জন বাবু মারা গেছেন। তার ডেড বডি ঘিরে পুলিশ পাহারা দিচ্ছে। শাখারি টোলার বাড়িওয়ালা বললেন নিরঞ্জন বাবু যে ঘরে শুয়েছিলেন, রাত 1টা নাগাদ একটা চিৎকার শুনে পাড়ার লোকেরা ছুটে গিয়েছিলেন সেই ঘরে। খোলার দরজা দিয়ে সবাই ঢুকে দেখেছে নিরঞ্জন বাবুর মৃতদেহ মেঝের উপরে পড়ে আছে। আমাদের দেওয়া সেই পাজামা পাঞ্জাবি আর আশ্চর্য, শেষদার কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেল না। নিরঞ্জন বাবুর ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্টটাই ফেরত নিয়ে যাননি তিনি ভোর রাতে। আমাদের বাড়িতে ওগুলো পড়েছিল এবং আমাদের অনেক অনেক আদরের ভালোবাসা শ্রদ্ধা শেষদা নিরঞ্জন বাবুর অদ্ভুত মৃত্যুর 3 দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন। সেদিন ছিল মঙ্গলবার। বড় কাকা বললেন, নিরঞ্জনবাবু বলেছিলেন শেষদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার। এই ঘটনার আলোচনায় যারা মৃত্যু রহস্য নিয়ে অভিজ্ঞ তারা বলেছিলেন আসন্ন মৃত্যু সম্বন্ধে কেউ কেউ আগাম জানতে পারেন। নিরঞ্জনবাবু নামের ভদ্রলোক সত্যিই ডেনমার্ক থেকে শাঁখারি টোলার বাড়ি কিনতে এসেছিলেন। সত্যিই তিনি এক রাতে বৃষ্টি ঝড়া দুর্যোগ মাথায় নিয়ে সার্পেন্টাইন লেনে আমাদের বাড়িতে এসে তার পোশাক ছেড়ে আমাদের দেওয়া পাজামা পাঞ্জাবি পরে গিয়েছিলেন। তার অবচেতন মন জানতে পেরেছিল শাঁখারি টোলার ওই ভুতুড়ে বাড়িতেই ওর মৃত্যু হবে এবং আমাদের শেষদাকেও অ্যাক্সিডেন্টেই মঙ্গলবারের দিনই মরতে হবে। তাই শুধু জানা যায়নি এত লোক থাকতে শেষদাকেই কেন নিরঞ্জন বাবুর পছন্দ হয়েছিল। শুনছিলেন শাঁখারি টোলার সেই বাড়িটা। গল্পের লেখক লক্ষণ কুমার বিশ্বাস। এবার শুনবেন আমাদের দ্বিতীয় নিবেদন। বসু স্কিওরিও শপের মালিক পরমেশ বাবু প্রমাণ সাইজ আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। মানধাতার আমলের জিনিস এটা। একটা স্ট্যান্ডের ওপরে এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছে করলেই আয়নাটাকে সামনে পেছনে হেলানো যায়, এপাশে ওপাশে বাঁকানো যায়। এটা যে কোনো সাহেব সুবোর বাড়ির জিনিস তাতে সন্দেহ নেই। পুরো পোশাক পরে বের হবার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিতেন। অকশন মার্টের কেরানি রামরতন বাবুকে আড়ালে ডেকে পরমেশ বাবু জিজ্ঞেস করলেন, ওহে, ওই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ? কতই ছাড়বে বলো তো? রতনবাবু একটু থমকে গেলেন, বললেন, বোসবাবু, ও আয়নাটা আপনি কিনবেন না। আপনি আমাদের পুরনো খদ্দের, আপনাকে সাবধান করে দেওয়াটা কর্তব্য। ওটা জন সেবাস্টিয়ানের বাড়ির জিনিস। তাতে কি, সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবো আরো কত। জন সেবাস্টিনের জিনিস হলে তো আরো ভালো। তাহলে আসল বেলজিয়াম গ্লাসের আয়না 100-150 বছরের পুরনো তো হবে। তা হয়তো হবে, সঠিক হিসাব বলতে পারবো না। তবে যা শুনেছি ওই জন সেবাস্টিন লোকটা তেমন তেমন ভালো লোক ছিল না। সামান্য টাকার জন্য ও বহু লোকের সর্বনাশ করেছিল, পয়সাও কামিয়েছিল অনেক।
কিন্তু সেই পাপের পয়সা সে নাকি বেশি দিন ভোগ করতে পারেনি। তাতে কি, লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তাই বলে তো তার আয়নায় পাপের ছায়া পড়েনি। যে থেকে থেকে তা ফুটে উঠবে। ও আয়না আমি কিনবো, অমন একটা গল্পের নায়কের আয়না। দাও, বুঝে বেচতে পারলে অনেক লাভ করতে পারবো। নিলামে ওটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না। নিয়ে নিলেন পরমেশবাবু। চেক লিখে দিয়ে রামরতন বাবুকে বললেন, ওটা এখন আমারই। রামু, ঠেলাওয়ালাকে দিয়ে কালই ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। ভালো কথা, তুমি জানো তখন কী সব আরও বলতে গিয়ে বললে না মনে হলো। এখন বলো তো, কি রহস্য ঘিরে আছে ওই আয়নাটাকে নিয়ে? রামরতনবাবু বেশ ভয়ের সঙ্গেই বললেন, কাজটা আপনি ভালো করলেন না। শুনেছি ওই আয়নাটা ভয়ের। কেন তা অবশ্য আমি জানি না। যে বাড়ির থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির এক বুড়ি বলেছিল মোটা নাকি গত 150 বছর ঘরের এক কোণে ছেঁড়া ময়লা কাপড়ের দিয়ে ঢাকা ছিল। কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই জানে ওটার মধ্যে কি এক ভয়ঙ্কর জাদু আছে, যা কোনো মানুষের ভালো করে না। ওই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে। যা খরচ লাগে তা আমি দেব। জানো তো, যা কিছু আমি কিনি তা আবার বিক্রি করব বলেই কিনি। আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে। অমন একটা আয়নার সঙ্গে জন সেবাস্টিনের নাম, এমন একটা গল্প জুড়ে দিতে পারলে আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারবো। হে ভালো কথা, ওই জন সেবাস্টিন লোকটাই বা কে ছিল? থাকতো কোথায় সে? সে তো কুখ্যাত জলদস্যু ছিল। গঙ্গায় তার দৌরত্বে একসময় নৌকা চলাচল নাকি বন্ধ হবার উপক্রম হয়েছিল। এই অবশ্য আমার শোনা কথা। আয়নাটা পরমেশবাবু প্রথমে তার বাছাই ঘরে রাখলেন। রামরতনবাবু কথা রেখেছেন। আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও কোম্পানির কাগজে টাইপ করে পাঠিয়ে দিয়েছেন। এখন কলকবজাগুলো তেল দিয়ে নরম করতে হবে, কাঠের ফ্রেমে পলিশ ধরাতে হবে, তারপর কাঁচ সাফ করে ওটাকে বিক্রি করার ঘরের মাঝখানে বসিয়ে দেবেন উনি। 5 গুণ নয়, হয়তো 20 গুণ দামও পেতে পারেন যদি তেমন কোনো খদ্দের এসে পড়ে। বধূনকে ডেকে বললেন, ওরে, সাবান জল গুলে আগে কাঁচটা ভালো করে সাফ করে ফেল, তারপর আলী মিস্ত্রিকে খবর দে আজ রাতের মধ্যেই ওটাকে ফের বার্নিশ করে দিয়ে যাক। কাল ছুটির দিন আছে, শোরুমের ভালো জায়গায় রাখলে কালই বিক্রি হয়ে যাবে। সারাদিন নিলামের ধকল গেছে, তাই ক্লান্ত ছিলেন পরমেশবাবু। ওই একটা আয়নাই তো নয়, আর যেসব মূর্তি পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলো জায়গা মতো সাজাতে লাগলেন। জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখার উপরেও বিক্রি অনেকটা নির্ভর করে। মনে মনে তাই আয়নাটাকে যে কোথায় রাখবেন সে কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ও ঘর থেকে বুধনের চিৎকার ভেসে এলো, চোর চোর চোর। যেমন আচমকা সে চিৎকার, তেমনি হঠাৎই তা আবার থেমে গেল। সে মাত্র সেকেন্ডের জন্য। তারপর বিকট একটা চিৎকারের সঙ্গে কিছু একটা পড়ার শব্দ। চোর চোর শব্দে অবাকি হয়েছিলেন পরমেশবাবু। চারদিক বন্ধ বাড়ির মধ্যে চোর ঢুকলো কি করে? কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা, তাতে প্রায় ছুটেই উনি বাছাই ঘরে পৌঁছলেন। কাজের লোক হলধরও ছুটেই এসে হাজির হল। তার চোখে মুখে বেশ আতঙ্ক মাখানো। বাবুকে দেখে সে বলল, কি হলো বাবু? বুধন যেন চেঁচালো। পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টেছে। সাবানগুলা জলের মাঝখানে মেঝেতে পড়ে বুধন বেহুশ হয়ে গোঁ গোঁ করছে। চারিদিক যেমন বন্ধ ছিল তেমনই আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা, কিন্তু বুধনের হলো কি? কি দেখে ও এমন অজ্ঞান হয়ে গেল?
ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে পাখার নিচে বেঞ্চে শুইয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা জলের ঝাঁপটা দিলেন চোখে মুখে। ফোন করে দিলেন ডাক্তার বিশিকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পেয়ে বুধন ফ্যাল ফ্যাল করে চেয়েই রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে বুধন? কোনো কথা বলল না বুধন। তেমনিভাবেই এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে অবাক পরমেশবাবু বললেন, চোর এখানে আসবে কোথা থেকে রে? ওই আয়নাটা এদিক ওদিক ঘুরে সামনে পেছনেও হেলে। কাঁচ সাফ করতে করতে তুই অন্য মনস্ক মতো হঠাৎ তোর নিজের ছায়া দেখেই চোর ভেবে অমন চেঁচিয়ে উঠেছিল। আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে মানে তোর ওই ছায়াকে আর তুই দেখতে পাইসনি। তাই ভয়ে। কথা শেষ করতে পারল না পরমেশবাবু। বুধন ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্না ভরা গলায় বলল, বাবু ও সীসা ভালো না বাবু, ও সীসা ভালো না, ও সীসা ভালো না বাবু, ওটা ওটা বাইরে ফেলে দিন বাবু, ওটা ওটা বাইরে ফেলে দিন। থমকে গেলেন পরমেশবাবু। এ কথার মানে? তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন, আয়নার কথা আর তোকে ভাবতে হবে না, ওটা আমি নিজেই সাফ করব। যা তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। হলধর একে নিয়ে যাও, ডাক্তারবাবু আসছেন দেখতে। যা দাওয়াই লাগে তা আমি দেব। এ যা যা এখন শুয়ে পড় গিয়ে, যা। হলধর বুধনকে তুলে নিয়ে গেল। ওরা চলে যেতেই হাঁক দিয়ে পরমেশবাবু নতুন কাজের লোক মতিকে ডাকলেন। আয়নাটা তাকেই সাফ করতে বলবেন ভাবলেন। সবার আগে ঘরটাও সাফ করতে হবে। মতি বুধন আর হলধরের আত্মীয়, ওরাই ওকে কাজে এনেছে। কিওরিও শপের কাজ খুব বিশ্বাসী চেনা জানা লোক না হলে এটা ওটা সেটা প্রায়ই চুরি হয়ে যায়। আর চুরি মানেই তো লোকসান। এই শপের শেষ চুরির ব্যাপারটা অবশ্য পরমেশবাবুকে বেশ ভাবিয়েছিল। একটা 100-4 বছরের পুরনো সোনার মোহর, দাম নেহাত কম নয়। তালা লাগানো শোকেস থেকে সেটা একদিন বেমালুম উধাও হয়ে গেল। যা এমনিভাবে যায় তার আর হদিশ পাওয়া যায় না। সেই থেকেই বুধনের মনে বোধহয় চোরের আতঙ্ক ঢুকেছিল। তার ফলে আয়নায় নিজের ছায়া দেখেই এমন কাণ্ড বাঁধিয়েছে। মতি আসতেই পরমেশবাবু ওকে কি কি কাজ করতে হবে তা বলে দিলেন। নিজেও হলঘরে গেলেন জিনিসগুলো ফের সাজাতে। তাড়াতাড়ি কাজ ছেড়ে ডাক্তার বিশির জন্য অপেক্ষা করতে হবে ওকে। ডাক্তার বিশি আবার বেজায় গপ্পবাজ। আজ তো আবার রুগীর সঙ্গে এমন ঘটনার যোগ দেখে বিরাট গপ্পের খোরাক পেয়ে যাবেন। আয়নাটাও না আবার দেখতে চেয়ে বসে। হেঁকে মতিকে তাড়াতাড়ি কাজ করতে বললেন পরমেশবাবু। তার হাঁক শেষ হতেই হুড়মুড় করে মতি এসে হাজির হলো ওর সামনে। ও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, ও সীসা, ও সীসা, জাদু সীসা, ও সীসা আমি সাফ করতে পারবো না বাবু। মেঝের জল মুছে দিয়েছি, আমি যাচ্ছি। ও ও সীসার ভেতরে ছায়া নড়ে, বলল মতি। এ কথা শুনে হেসে ফেললেন পরমেশবাবু। যা ভেবেছেন ঠিক তাই। আয়নাটার অদ্ভুত নড়াচড়া ছায়া নড়ছে দেখেই দুই বীরপুরুষ কাত। ভালো জিনিসই কিনেছিল উনি। বললেন, ঘরের মেঝে ঠিক মতো সাফ করেছিস তো? সাবান জলের বালতিটা রেখে দিয়ে যা, বাকি কাজ আমি করব। বালতিটা ফেলেই যেন পালিয়ে বাঁচল মতি। ঘর থেকে বের হতে গিয়ে ফিরে দাঁড়িয়ে কি যেন বলতে চাইল, কিন্তু না বলেই বোকার মতো মুখ করে চলে গেল। হলঘরের জিনিসগুলো সাজানো শেষ হতেই ডাক্তার বিশির আসার খবর পেলেন উনি। হলধরকে বাকি কাজগুলো দেখতে বলে হাত মুখ ধুয়ে বসার ঘরে হাজির হলেন। ডাক্তার বিশি ওকে দেখেই হই হই করে উঠল। বললেন, দাদা, দারুণ একখানা খবর শুনলাম আপনার বুধনের কাছে। ও তো হলক করে বলেছে আয়নার মধ্যে অন্য আর একজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ভালোই আছে এখন, যা ওষুধ দেবার তা দিয়েছি, রাতে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে। আয়নার মধ্যে ছায়া নড়ে, ওই তো অদ্ভুত কথা। তার উপরে সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে শান্তি নেই। চা দিতে বললেন পরমেশবাবু।
চায়ের কাপ হাতে নিয়ে আয়নার নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভেতরের ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে রেখে ডাক্তার বিশি বললেন, আপনি বলছেন আপনার আয়নাটা এমন ভাবে কলকবজা আর বল বেয়ারিং এর উপরে মাউন্ট করা যে তার ফলে ওটাতে একটা জাইরোস্কোপিক মুভমেন্ট ঘটানো সম্ভব, আর তা ঘটেছে বলেই মনে হচ্ছে ছায়া নড়েছে। এ না হয় বুঝলাম, কিন্তু ওই অপরের ছায়ার ব্যাপারটা কি ব্যাখ্যা দেবেন? হাসতে চেষ্টা করে পরমেশবাবু বললেন, ওর ব্যাখ্যা একটাই, ভয়ে ভুল দেখা। আয়নায় অন্যের ছায়া নড়বে, এ কি সম্ভব কথা? মাথা নাড়তে থাকলেন ডাক্তার বিশি। বললেন, হ্যাঁ, যে ব্যাখ্যাই দিন দাদা, ও আয়না দেখার মতন জিনিস। চলুন ওটা নিজের চোখে দেখব, দেখি আমার বেলায় কার ছায়া নড়ে ওর ভেতর। হলঘরের দরজার কাছে পৌঁছেছেন ওরা। ঠিক তখনই হলঘর থেকে ছুটে বেরিয়ে এলো হলধর। ওর চোখে মুখে আতঙ্ক। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু সত্যি আয়নায় জাদু আছে। মতি কোথায়? মতি সে আমাদের মুখে চুনকানি মাখিয়েছে, সে বোধহয় বাবু এতক্ষণে পেলিয়েছে। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন, ই আবোল তাবোল বকছিস? আয়নায় জাদু তো মতি পালাবে কেন? বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে হলধর বলল, তাই তো বাবু বুঝছি রে, আয়নায় স্পষ্ট দেখলুম মতি চুপি চুপি বাবরের সোনার মোহরটা চুরি করলো একা। হ্যাঁ বাবু, স্পষ্ট দেখলাম আয়নায়। কি বলছিস তুই? সে মুহূর্ত চুরি গেছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তার ছায়া আজ তুই দেখবি কি করে? ধমকেই বললেন পরমেশবাবু। ডাক্তার বিশি হেসে জিজ্ঞেস করলেন, এই হলধর, গাঁজা টাজা খাও নাকি? বোকার মতো তাকিয়ে রইল হলধর। তারপর কেমন করে যেন বলল, বাবু নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি নে, স্পষ্ট দেখেছি। মতি কোথায়, তাকে ডাকুন দেখি। ওর কথা আর তেমন কান দিলেন না পরমেশবাবু। বললেন, মতি গাছে বুদনের ওষুধ আনতে, ফিরলে ধরিস তো ওকে। হ্যাঁ, মতি ওষুধ আনতে গেছে? সর্বনাশ বাবু, সে আর ফিরবে না, বলল হলধর। না ফিরলে থানায় যাস। বিরক্তিতে কথাগুলো বলে পরমেশবাবু ডাক্তার বিশিকে ডাকলেন। আসুন আসুন, চলুন জিনিসটা দেখাই। খেয়াল করেছেন এরা এসব দেখছে, আমি নিজে কিন্তু এখনো কিছুই দেখিনি। দেখব কি করে? ওর নড়াচড়ার ব্যাপারটা তো আমি জানি কিভাবে ওর মধ্যে ছায়া নাচে। হলধরকে ওখানে বোকার মতো দাঁড় করিয়ে রেখেই ওরা বড় ঘরটায় ঢুকলেন। পরমেশবাবু বললেন, ওটা কিন্তু এই ঘরে নেই ডাক্তারবাবু, ওটা আছে আমার বাছাই ঘরে ও পাশে। যান একলা দেখুন, গিয়ে দেখুন আপনার বেলায় আবার ছায়া টায়া নাচে কিনা। হো হো করে হেসে উঠলেন ডাক্তার বিশি। বললেন, বন্ধ বলেননি? অমন আয়নায় একাই মুখ দেখা উচিত। আপনি দাঁড়ান, আমি দেখে আসি আমার বেলায় কার ছায়া দেখা যায়। হ্যাঁ, হাসতে হাসতেই পাশের ঘরে চলে গেল ডাক্তার বিশি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ওদিকে আর কোনো সাড়া শব্দ নেই। 5 মিনিট পরে পরমেশবাবু মহা অস্বস্তিতে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার বিশি? সেটা কি আপনিও আপনার নিজের ছায়ায় নড়াচড়া দেখে ঘাবড়ে গেলেন নাকি? ব্যাপার কি, সারা শব্দ নেই কেন? তবুও কোনো উত্তর পেলেন না পরমেশবাবু। মানে ডাক্তার বিশি তো আর কাজের লোকেদের মতো কুসংস্কারাচ্ছন্ন নন। তবে কেন উনি অমন থমকে রয়েছেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনে সব থেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন বিশি। ওর মুখ চোখ যেন রক্তশূন্য। আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তা নিয়ে 2 চোখ বিস্ফারিত করে তাকিয়ে আছেন আয়নার দিকে। কি দেখছেন উনি ওই আয়নাটাতে? তাড়াতাড়ি পরমেশবাবু ওর পাশে গিয়ে দাঁড়ালেন। স্পষ্ট দেখলেন 2টো ছায়াই ফুটে উঠেছে আয়নাটাতে, নিজের আর ডাক্তারের। আর কোনো কিছুই নেই। তবে ডাক্তার বিশির কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার বিশি? আপনিও আয়নার অপরের ছায়া নড়তে দেখেছেন নাকি?
এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটাতে আর তো কোনো ছায়া নেই। 2 হাত মুখে ঢেকে ফেললেন ডাক্তার বিশি। বললেন, আমাকে আমাকে আমার গাড়িতে তুলে দিন পরমেশ বাবু। আমি আমি বাড়ি যাব, অসুস্থ বোধ করছি। কিন্তু মনের কৌতূহল চাপতে না পেরে বললেন, শেষে আপনিও কি ওদের দলে ভিড়লেন? উত্তরে তেমনি কাঁপা গলায় ডাক্তার বিশি বললেন, বাড়ি 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 যাব, আমি বাড়ি যাব। ড্রাইভারকে বলে দিন যেন সোজা আমাকে বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়। ব্যাপারটা ওখানেই শেষ হলো না। মতি ওষুধ নিয়ে ফিরল না। হলধরও আর কিছুতেই ওই আয়নাটা সাফ করতে রাজি হলো না। রাত অনেক হয়েছে দেখে কিউরিও শপে তালা দিয়ে কোলাপসেবল গেটটা বন্ধ করে দিলেন পরমেশবাবু। এইসব করার আগে অন্তত 12 তিনি নিজে গিয়ে ওই আয়নাটার সামনে দাঁড়িয়েছিলেন। নিজের ছায়াই শুধু নাচতে দেখেছিলেন, তাও যখন উনি আয়নাটা নিজের হাতে নাড়াচ্ছিলেন তখনই। তাছাড়া আর কোনো ছায়া দেখেননি আয়নায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবলেন পরমেশবাবু, সেই আমেরিকানটাকে কালই খবর পাঠাতে হবে। অন্য কেউ দেখার আগে রে জনসনই দেখুক ওটা। এত সব ঘটনা ওটার সঙ্গে জড়িয়ে আছে, তার শুনিয়ে দাও মারা যাবে। বেশ খুশি মনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। পরদিন বাইরের ঘরে বসে রে জনসনের চিঠিটা টাইপ করছেন। এমন সময় কোন রকম জানান না দিয়েই এক বৃদ্ধা মেম ঘরে ঢুকে পড়লেন। অবাক পরমেশবাবু কিছু বলার আগে বৃদ্ধা ওর সামনের চেয়ার টেনে বসলেন। আমার নাম ডরোথি সেবাস্টিন। জন সেবাস্টিনের যে আয়নাটা তুমি কিনেছ সে সম্বন্ধে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ওই কুখ্যাত জন সেবাস্টিন আমারই পূর্বপুরুষ। ঈশ্বর তার আত্মার শান্তি দিন। মনে মনে খুশি হলেন পরমেশবাবু। বললেন, আপনি এসেছেন দেখে খুশি হলাম। একটা কথা বলি, যাই বলুন না কেন ধীরে সুস্থে বলবেন, আমি সঙ্গে সঙ্গে তা টাইপ করে নেব। বিশেষ করে ওই আয়নাটা আর জন সম্বন্ধে। আমি এই বংশের শেষ মানুষ। আমার পর আর কেউই থাকবে না। আমার আর্থিক অবস্থাও খারাপ, তাই যে কটা দিন বাঁচব ওই পুরনো জিনিস বিক্রি করেই বাঁচব। সবশেষে বাড়িটা, সে কথা থাক। অকশন হাউসেই জানলাম আয়নাটা তুমি কিনেছ, তাই তোমার কাছে এলাম। তা তো বুঝলাম, কিন্তু বুঝলাম না আপনি কেন এসেছেন আমার কাছে। দাম চুকিয়ে ক্যাশ মেমো নিয়েছি। এই আয়নার আমি এখন মালিক। ফেরত চাইলে পাবেন না, তা জেনে রাখুন। না না না, ও আর ফেরত চাই না। ওটা দিয়ে আমি আর কি করব বলো। তবে কি জানো, ওই আয়নাটা ঘিরে বিশ্রী লোককথা চালু আছে। আর তা আছে বলেই আমাদের বংশের মাত্র 2 জন ছাড়া ওই আয়নায় আর কেউ মুখ দেখেনি। 2 জন মুখ দেখেছিল বললেন? তারা কারা? প্রথম জন সেবাস্টিন নিজে, দ্বিতীয় হলেন আমার ঠাকুরদা। জন সেবাস্টিন আসলে কি করতেন? অনেক আজে বাজে কথা এরই মধ্যে আমার কানে এসেছে। জানি না কি শুনেছেন, তবে তিনি আসলে ছিলেন জলদস্যু। ঠিক কথা বলতে হবে জলদস্যুদের জাহাজের একজন সাধারণ নাবিক। বহু যুগ আগে জাহাজে ছেড়ে এদেশের মাটিতে বাসা বাঁধেন। শুরু করেন দাস ব্যবস্থা। বাংলার দক্ষিণ থেকে ছেলে মেয়েদের ধরে এনে হাত ফুটো করে বেঁধে চালান দিতেন বিদেশে। বাঙালি দাস দাসীদের চাহিদা ছিল ইউরোপে। জন এই ব্যবসাতেই কোটিপতি হয়ে যান। তখন নিজেই জাহাজ কেনেন,
দাস ব্যবস্থার সাথে ফের শুরু করেন জলদস্যুগিরি। লোকে বলতো তার দয়া মায়া বলতে নাকি কিচ্ছু ছিল না। টাকার জন্য যা খুশি তাই করতেন। শেষে এমন হলো, লোকে তার নাম মুখে আনতেও ভয় পেত। এমন যখন তার অবস্থা, চরের মুখে খবর পেলেন বড় নদীর ধারে এক বিদেশি কুঠি বানিয়ে খুব জাঁকজমকভাবে বাস করছেন। তার অনেক টাকা। জন সে কুঠিও লুট করার ব্যবস্থা পাকা করে ফেললেন। রাতের অন্ধকারে নদীপথে গিয়ে কুঠি ঘিরে ফেললেন। চারিদিক কাঁপিয়ে শেষে ঝাঁপিয়ে পড়লেন কুঠি বাড়ির ওপর। যারা বাধা দিলেন একে একে মরল। বাড়ির মালিক নিজে বন্দুক হাতে সব কিছু রক্ষা করতে চেয়েছিলেন, পারলেন না। দরজা ভেঙে বীর দর্পে ঘরে ঢুকলেন জন। তাকে দেখে বাড়ির মালিকের স্ত্রী ছুটে গিয়ে ওই আয়নার পিছনে লুকিয়েছিলেন। মালিক হাতে তরোয়াল ফেলে দিয়ে বলেছিলেন, জন, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার। কিন্তু এ কথা জনের কানে যায়নি। হাতে তলোয়ারটা আমূল বসিয়ে দিলেন বিদেশির বুকে। আর্তনাদ করে ওঠে বিদেশি। জন, জন, এ তুমি কি করলে? বুকের ওপর পা রেখে তলোয়ারটা টেনে বের করতে গেছিল জন। তখন এক ঝলক নজর পড়েছিল হতভাগ্যের ওপর। থমকে গিয়েছিল জন। মাটিতে পড়ে ছটফট করছে তারই ছোট বোনের স্বামী, যে ইচ্ছে করে কোনো সম্পর্ক রাখতো না জনের সাথে। তা বলে জন তাকে হত্যা করতে চায়নি। কি করতে কি হয়ে গেল। ছোট বোনের স্বামী ফ্রান্সিস শেষবারের মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে বলেছিলেন, জন, আমার সর্বনাশ করে তুমি যদি বড় লোক হতে পারো তো তাই হও, কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছো কোন নরকে তুমি নেমে যাচ্ছ? তাকিয়ে দেখো ওই আয়নাটার দিকে। নিজেকে দেখতে পাবে ঠিকভাবে। কথার শেষে ফ্রান্সিসের মাথা ঢলে পড়ে। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন তার বোনকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, পারেননি। কারণ তিনি কাউকে কিচ্ছু না বলে কোথায় চলে গেছিলেন আর ফেরেননি। আয়নাটা জন নিজের ঘরেই রেখেছিল। কয়েকদিন পরেই সবাই শুনল রাতের অন্ধকারে জন নিজের ঘরে চেঁচাচ্ছেন, মাঝে মাঝে ভয়ে আর্তনাদ করছেন, ঘরময় ছুটোছুটি করছেন। শেষে একদিন রাতে ঘরের দরজা খুলে বারান্দায় বার হয়ে এসে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, শোনো, আমার অতীত ওই আয়নার ভেতর থেকে বেরিয়ে এসে আমায় তাড়া করছে। কি বিভৎস অতীত! জন বদ্ধ পাগল হয়ে গেছিলেন। বাড়ি ঘর, টাকা পয়সা, জলদস্যুর নৌকা রইল পড়ে। একদিন
জন মারা গেল। তারপর থেকে ওই আয়নাটা এ বংশের আর কেউ ব্যবহার করেনি। ওটাকে মোটা কাপড়ে মুড়িয়ে এক পাশে সরিয়ে রাখা হয়েছিল। ওই আয়নাটার সঙ্গে এই বংশের আদি পুরুষজনের এই গল্প আমাদের বংশে চালু আছে। শোনা যায় আমার ঠাকুরদা এই বংশের আর্থিক অবস্থা আবার ফিরিয়ে এনেছিলেন। তিনি পুলিশে চাকরি করতেন। তখন দেশে বিপ্লবীদের কাজ আরম্ভ হয়েছে। তারা জীবন পণ করে বিদেশি সরকারকে হটাবার চেষ্টা করছিলেন। ঠাকুরদা তাড়াতাড়ি উন্নতির আশায় ওইসব বিপ্লবীদের পিছু নিলেন। 2-4 জনকে ফাঁসিতেও ঝোলালেন। সরকারে তার আবার খুব নামডাক হলো। তিনি আবার নতুন করে ঘর বাড়ি সাজালেন। একদিন আয়নাটার ঢাকনা খুলে আবার ওটাকে নিজের শোয়ার ঘরে নিয়ে গিয়ে রাখলেন ঠাকুরদা। সবাইকে বললেন কুসংস্কার উনি মানেন না। কিন্তু তিনি যে রাতে ওই আয়নাটার মধ্যে কি দেখলেন কে জানে। তার আর্তনাদ শুনে সবাই দৌড়ে গিয়ে দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরলে 2-4 কথাই তিনি বলতে পেরেছিলেন, যার মানে ওই আয়নাটাকে আবার ঢেকে দিতে হবে। এমন ভাবে তা করতে হবে যাতে ভবিষ্যতেও আর কেউ ওটাতে নিজের ছায়া না দেখতে পায়। তার মুখে শেষ কথা ছিল, সুজাগরের জঙ্গল, সুজাগরের জঙ্গল। সুজাগরের জঙ্গলে তিনি এক বিপ্লবী দলকে কোণঠাসা করেছিলেন বুদ্ধি করে। ভেবেছিলেন তাদের বন্দি করে বিচারে পাঠাবেন। কিন্তু স্থানীয় ইংরেজ সেনাপতি তার কোনো কথা শোনেননি। গোটা দলটাকে গুলি করে মেরেছিলেন। এ খবর কেউ জানতো না। আমরা শুনেছিলাম ঠাকুরদার এক দুর্বল মুহূর্তে। সেই থেকে ওই আয়নাটা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। নীলমলাদের ডাকতে তারা বলল ওই সব বুজরুকি মানে না। সব জিনিসের সাথে আয়নাটাও ওরা তুলে নিয়ে গেল। কথা শেষে তাড়াতাড়ি মেশিনের কাগজ বদল করলেন পরমেশবাবু। বৃদ্ধা বললেন, জন সেবাস্টিন যে সঠিক কি দেখেছিলেন তা আমাদের বংশের কারো ডায়েরিতে পাওয়া যায়নি। তবে ঠাকুরদা মারা যাওয়ার আগে যা বলেছিলেন সে কথা ঠাকুমার ডায়েরিতে পাওয়া যায়, এবং তা হুবহু আমি আপনাকে বললাম। আমার মনে হয় আয়নায় তিনি বোধহয় ওই সুজাগরের জঙ্গলের ঘটনার দৃশ্যই আবার দেখতে পেয়েছিলেন। আর এটাই মনে হয় তিনি তার অতীতকে দেখেছিলেন, তার অতীতটাকে তাড়া করেছিল। আবার চুপ করলেন বৃদ্ধা। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা ছিল না। শেষে পরমেশবাবুই জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে কেন এসেছেন তা বললেন না তো? বৃদ্ধা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কারণ একটাই, ওই আয়নায় ফ্রান্সিসের অভিশাপ লেগে আছে। তার জন্যই তো ওতে সবার অতীতের পাপ ধরা পড়ে। এ পৃথিবীতে পাপী কে নয় বলুন? আমি তাই অন্য কেউ যাতে ওই আয়নায় আর নিজের পাপ না দেখে, আর বিপদে না পড়ে, সেই জন্য ওটা ভেঙে ফেলুন।
হাসেন পরমেশবাবু, বললেন, ম্যাডাম, আমার ব্যবসায় পুরনো জিনিস বেচা কেনা করা, সেই সব জিনিসের অমন চমৎকার অতীত, তা কিন্তু আমাদের ঘরে অনেক টাকা আনে। ওটা আমি ভাঙতে পারবো না। তাছাড়া আমি নিজে ওটার সামনে বহুবার দাঁড়িয়েছি। আমার অতীত কিন্তু আমাকে একবারও তাড়া করেনি। বসুন, চা খান, তারপর ট্যাক্সি ডেকে দিতে বলেছি, বাড়ি যান। মিছিমিছি আয়না নিয়ে আর চিন্তা করবেন না। বৃদ্ধা দুঃখই পেলেন, তাতে কিন্তু বিচলিত হলেন না পরমেশবাবু। বৃদ্ধা চলে যেতেই গাড়ি হাঁকিয়ে স্বয়ং রে জনসন হাজির হলেন। এক গাল হেসে বললেন, ওহে বোস, তোমার দেওয়া বিষ্ণু আমার ড্রয়িং রুমকে একেবারে 13th সেঞ্চুরিতে নিয়ে গিয়েছে। থ্যাঙ্কস। আছে কিছু আর চমকে দেওয়ার মতো? আয়নাটার কথা বললেন পরমেশবাবু, সমস্ত গল্পই শোনালেন। শেষে বললেন, ওটা অবশ্য ঠিক আর্টের জিনিস হলো না, তবে আমাদের ডাক্তার বিশির ঘটনার পর ওটা নিয়ে আমি ভেবেছি, মনে হলো তোমাকে বলি, তাই। রে জনসন পকেট থেকে চেক বই বের করে একটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিলেন। ড্রাইভারকে ডেকে মালটা তখনই তুলে নিয়ে যেতে বলে নিজেই গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। তবে সাহেব চলে যাবার আগেই চেকে টাকার অঙ্কটা পরমেশবাবু লিখিয়ে নিয়েছিলেন। অঙ্কটা তারও আশাতীত। আয়নাটা লরি চেপে চলে গেল। পরমেশবাবু ভাবলেন, বুধনকে জিজ্ঞেস করলে হয় না সে ঠিক কি দেখেছিল আয়নায়। বুধন, হলধর, মতি এরা তো সব নিকট আত্মীয়। হলধর, মতি বা কি দেখেছিল আয়নায়? জিজ্ঞেস করি করেও আর জিজ্ঞেস করা হলো না। কদিন পরে ইংরেজি কাগজে একটা ছোট্ট খবর নজরে পড়ল। ভিয়েতনামের যুদ্ধের সম্মানিত বীর রে জনসনকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আপন রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন। ঘরে একটা বিশাল আয়নার ভাঙা কাঁচের মাঝে তার মৃতদেহ পড়েছিল। আশপাশের সবাই বলছে কদিন থেকে রাতে ওর ঘরে মাঝে মধ্যে চিৎকার শোনা যেত। গতকাল গুলির শব্দ হওয়াতে পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। সবার ধারণা ওর সাময়িক মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। খবর পড়ে পরমেশবাবু চেয়ারে সোজা হয়ে বসলেন। মতি ধরা পড়েছিল অনেক পরে। বাবরের মোহরটা ও বিক্রি করতে পারেনি। ওর আত্মীয় হলধর ছুটিতে বাড়ি গিয়ে ওটা উদ্ধার করে আনে। পরমেশবাবু এখনো ভাবেন, তবে কি ডাক্তার বিশি তার চিকিৎসা বিভ্রাটে মৃত কোনো পেশেন্টকে সেদিন আয়নায় দেখতে পেরেছিলেন? সত্যি যে কি তার ওনা জানা হয়নি, কারণ ডাকলেও ডাক্তার আর ওর বাড়িতে আসেন না আজকাল।